ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্লাসে সকলকে আরও একবার স্বাগত জানাই। এবং যে সিরিজটা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে আমরা শুরু করেছি পরপর একেবারে তোমাদের সিলেবাস অনুযায়ী, এবং সেখান থেকে আজকে আমরা পড়ব ভারতবর্ষের সংবিধানের বৈশিষ্ট্য। দেখো, এটা যারা অপশনাল হিসাবে পড়ছো শুধুমাত্র শুনে নিলেই সেটাকে তোমরা যদি লিখতে বসো তাহলে দেখবে প্রচুর কিছু হয়ে গেছে। অতএব সব দুটোভাবেই কাজ করবে। যেমন গণপরিষদ আলোচনা করেছিলাম বা প্রিয়াম্বল আলোচনা করেছিলাম, সেখানেও কিন্তু ওই আলোচনাটাই যদি ভালোভাবে তোমরা মাথায় নিয়ে নিতে পারো তাহলে কিন্তু অপশনাল হিসাবেও কাজ করে যাবে। তো যাই হোক, আজকে আমরা শুরু করব আলোচনা শুরু করার আগে সবাইকে বলবো যারা ক্লাসটি দেখছো তারা অবশ্যই শেয়ার করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করো এবং লাইক বাটনটাকে তোমরা প্রেস করো। কারণ যে অনুযায়ী তোমরা সবাই দেখছো সেই অনুযায়ী শেয়ার হচ্ছে না, এবং আমরা যে ক্লাসটা আমি যে করে যাচ্ছি তোমাদের জন্য, তোমাদের কথা ভেবে এগোচ্ছি, এবং সেখানে একটা পারপাসই রয়েছে যে শুধু তোমরা নাও, অনেকের কাছে যাতে পৌঁছতে পারি, কিন্তু সেটা একদমই হচ্ছে না। এবং সেই কাজটা একমাত্র তোমরাই করতে পারবে। আমার কাজ ক্লাসটা দেওয়া, তোমার কাজ হচ্ছে মূলত ক্লাসটা একেবারে মন দিয়ে প্রথমে শোনো, আর তার সঙ্গে 30 সেকেন্ড একটু সময় দিয়ে আমার জন্য একটু শেয়ার করে দাও প্রত্যেকের নিজের নিজের ওয়ালে। তো এটা সকলের কাছে একটু দাবি রাখতেই পারি। এবার আমরা আমাদের ক্লাসে চলে আসি। এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফিচার্স কী কী, প্রথমেই দেখো ফার্স্ট পয়েন্টেই আমরা সবাই জানি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য লার্জেস্ট বা বিগেস্ট বলি বা বাল্কিয়েস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, দ্য বাল্কিয়েস্ট অর বিগেস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। সবাই জানি, এটা নতুন কিচ্ছু নয়। আজকে এটা অনেকটা সোজা মনে হবে। ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের সময় 395টি ধারা, 8টা তফসিল এবং তার সঙ্গে 22টা পাঠ বা অধ্যায় ছিল। এখন বর্তমান সংখ্যায় সেটা 450-এর উপরে ছাড়িয়ে গেছে, এবং একই সঙ্গে শিডিউল হয়ে গেছে 12টা, এবং তার সঙ্গে আমরা পাঠ পাবো, অংশ। অধ্যায় যদি বলি সেটা 25টা অধ্যায় হয়ে গেছে। এখনো পর্যন্ত 104খানা অ্যামেন্ডমেন্ট জুড়ে গেছে। আর হাতে লেখা সংবিধান হিসেবেও যদি ধরে নিই তাহলেও এটা কিন্তু বিশ্বের বৃহত্তম হ্যান্ড রিটেন যদি বলি সংবিধান। তাহলে এই কথাগুলি আমরা ফার্স্ট পয়েন্টে সুন্দরভাবে জেনে নিলাম। দেখো, সেকেন্ড পয়েন্টটা কি বলা রয়েছে? সেকেন্ড পয়েন্টটা বলা রয়েছে রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। দেখো, এই যে ভারতবর্ষের সংবিধান অংশত সুপরিবর্তনীয়, অংশত দুষ্পরিবর্তনীয়, এটার বাংলা এটাই পড়ি আমরা বাংলা বইয়ে। তাহলে দেখো, ভারতবর্ষের সংবিধানের কিছু অংশ এমন রয়েছে যেগুলি দেখবে কনস্টিটিউশনেই বলা রয়েছে যে সিম্পল মেজরিটি পেলেই হয়ে যায়। কিছু অংশ রয়েছে স্পেশাল মেজরিটি লাগে, আবার কিছু এরকম অংশ রয়েছে যে স্পেশাল মেজরিটি উইথ স্টেট কনসেন্ট। অতএব এতগুলি প্রপার প্রসিডিউর মেনে পরিবর্তন করা যেতে পারে, অ্যামেন্ড করা যেতে পারে, আলাদা আলাদা পদ্ধতি রয়েছে। আর বেসিক স্ট্রাকচার সেটা তো পরিবর্তনই করা যায় না। অতএব এই অর্থেই বলা রয়েছে যে কিছু অংশ হচ্ছে সুপরিবর্তনীয়, কিছু অংশ দুষ্পরিবর্তনীয়। তো এই গেল আমাদের সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট কি বলা রয়েছে? দেখো, থার্ড পয়েন্ট বলা রয়েছে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। প্রথম দিন ক্লাসে আমরা বলে দিয়েছি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল, দ্য হাইয়েস্ট ল অফ ইন্ডিয়া। এবং এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই ইন্ডিয়ান কনস্টিটিউশনের আগে ঊর্ধ্বে কোনো আর অন্য কোনো আইন নয় বা কোনো আমরা ভারতবর্ষের কোনো সংস্থা কেউই নয় এই সংবিধানের ঊর্ধ্বে। তো সেটাই সুপ্রিমেসি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়েছে। এবং পরের যে পয়েন্টটা, এটা তোমাদের মনে হতে পারে যে একটু ছোট করে দিলে আমরা লেখাটা লিখতে পারি। আমি একটু তোমাদের জন্য ছোট করে দিই, তাহলে বোর্ডে ভিজিবল হবে তোমাদের। অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছো যে ভিজিবল হচ্ছে না। ঠিক আছে, এবার সবগুলি দেখা যাচ্ছে নিশ্চয়ই। এবার নেক্সট পয়েন্ট দেখো, পার্লামেন্টারি সিস্টেম। আমরা সংবিধান পড়তে গিয়ে এটা জেনেছি যে ভারতবর্ষের সংবিধান বিশ্বের উৎকৃষ্ট যে সংবিধানগুলি রয়েছে, এরকম প্রায় 60টি সংবিধান, সেই 60 কোথাও 40টাও বলি ভালো ভালো সংবিধান। তাহলে এই যে এত সংবিধানের উৎকৃষ্ট অংশগুলি নিয়ে সেখানে আবার কিছুটা পরিবর্তন, কিছুটা বাদ দিয়ে দেওয়া ইত্যাদি করে একটা নতুনত্ব দেওয়া হয়েছে, একটা ভারতীয়ত্ব দেওয়া হয়েছে। এবং সেখানে কোন কোন ফিচার্সগুলি নিয়েছি আমাদের? প্রথমেই যেটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে মূলত একজন রাষ্ট্রপতি থাকেন এবং তিনি নাম সর্বস্ব শাসক হন। কিন্তু আমাদের দেশে দেখো, রাষ্ট্রপতিকে নাম সর্বস্ব করে রাখা হয়নি, বেশ কিছু এমন ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে যিনি কিন্তু এই জন্য বলা হয় যে ব্রিটেনের রানী বা রাজার মতন নন, প্রভূত ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতি। কিন্তু তবুও এই যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে রাষ্ট্রপতি হন একজন নমিনাল হেড, রিয়েল হেড হন কিন্তু প্রাইম মিনিস্টার। আর শাসনতান্ত্রিক যে পাওয়ার,
সেই যে ক্ষমতা, সেই ক্ষমতা কাদের উপর দেওয়া থাকে? এই প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পরিচালিত যে ক্যাবিনেট অফ মিনিস্ট্রি বলি বা কাউন্সিল অফ মিনিস্ট্রি, মূলত মন্ত্রিসভা, ক্যাবিনেট না বলে আমরা মন্ত্রিসভা বলবো, কারণ ক্যাবিনেট তার মধ্যে আরেকটা সাবপার্ট। তাহলে এই যে মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার হাতেই কিন্তু কাউন্সিল অফ মিনিস্টারের হাতেই ক্ষমতা অর্পণ করা হয়ে থাকে। তিনটা পিলার্স হয় ইন্ডিয়ান কনস্টিটিউশনে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে। সেখানে তিনটা পিলার, আমরা এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি পাচ্ছি। এর মধ্যে জুডিশিয়ারিটা সম্পূর্ণ স্বাধীন স্বতন্ত্র, আইন বিভাগ, শাসন বিভাগ একে অপরের সঙ্গে পরিপূরক বা সম্পর্কযুক্ত। এইটা একটা পার্লামেন্টারি ফর্মের বৈশিষ্ট্য, যেটা আমরা দেখতে পাই। পার্লামেন্টারি ফর্মে আরেকটা কি, বাইক্যামেরাল যে আইনসভা, তাই তো, লেজিসলেটিভ বডি, সেটা দেখতে পাই। কেন্দ্রের লেজিসলেটিভ বডিও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট, আবার রাজ্যের লেজিসলেটিভ বডিও কিন্তু একই রকমভাবে দ্বিকক্ষ বিশিষ্ট। সবাই আমরা জানি যে সেন্ট্রালের আমরা লোকসভা, রাজ্যসভা, আর বাকি রাজ্যের ক্ষেত্রে সবাই জানি বিধানসভা, বিধান পরিষদ। তাহলে এখানে সম্পূর্ণটা তোমাদের লেখা রয়েছে। তাহলে এগুলি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের বৈশিষ্ট্য, যেটা ভারতবর্ষের সংবিধানে, ভারতবর্ষের শাসনতন্ত্রে আমরা দেখতে পাই। নেক্সট যেটা বলছি, ফেডারেল সিস্টেম। দেখো এইটাও তোমাদের আরও দারুণ বা ভালোভাবে বোঝার জরুরি। ফেডারেল মানে যুক্তরাষ্ট্র বলি, তার মানে সেন্টার, এই যে অখণ্ড ভারত রয়েছে এবং তার মধ্যে আরও রাজ্য রয়েছে। তাহলে সেন্টার স্টেট, এই যে মিলিয়ে আমাদের ভারত রাষ্ট্র। এবং এইখানেও ফেডারেল ফর্মে হচ্ছে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এই যে বিভাজনটা করা হচ্ছে, এটা কিন্তু মূলত কি ডিফাইন করে? পাওয়ার ডিভিশনটাকে ডিফাইন করে, যেটা ফেডারেল ফর্মেরই একটা বৈশিষ্ট্য। এখানেও যেমন পাচ্ছি, এখানেও ফেডারেল সিস্টেমেরও একটা বৈশিষ্ট্য। তারপর ওই যে তালিকা, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার তালিকার বিভাজন, সেটাও একটা ফিচার্স। কিন্তু এই ফেডারেল সিস্টেমেও অলওয়েজ কনস্টিটিউশনের সুপ্রিমেসি বজায় থাকে, আমাদের দেশেও তাই। এবং একই সঙ্গে বাইক্যামেরাল সিস্টেম থাকে ফেডারেল সিস্টেমে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আর ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি সিস্টেম থাকে, অর্থাৎ এই যে আমাদের দেশেও কিন্তু দেখো অখণ্ড বিচার ব্যবস্থা তিনটে স্টেজে, তাই তো। আমরা ভারত রাষ্ট্রের অ্যাপেক্স কোর্ট যদি বলি তাহলে সুপ্রিম কোর্ট, রাজ্যগুলির ক্ষেত্রে অ্যাপেক্স কোর্ট, হাইকোর্ট, এবং তারপরে আবার ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে, তারও নিচে আবার সাবকোর্টগুলি আমরা পড়ি। তাহলে এক্ষেত্রে এই যে স্বাধীন স্বতন্ত্র বিচার ব্যবস্থা, অখণ্ড বিচার ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় আদালত যাকে বলি, সেই আদালতের বৈশিষ্ট্য হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি সিস্টেম। মনে রাখতে হবে যে এই যে ফেডারেল যে স্ট্রাকচার, সেই ফেডারেল স্ট্রাকচারের সমস্ত ওইগুলি কিন্তু ভারতবর্ষের সংবিধানে আমরা দেখতে পাই, কিন্তু ফেডারেল কথাটা কিন্তু ভারতবর্ষের কনস্টিটিউশনের কোথাও লেখা নেই। আমরা আর্টিকেল নম্বর 1-এ অলরেডি জানি, এটা ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শাল বি আ ইউনিয়ন অফ স্টেট বলা আছে। তাহলে এক্ষেত্রে ওই জন্য এটাকে মনে রাখবে যে ফেডারেল কথাটা কিন্তু কোনো এক্সিস্টেন্স ইন্ডিয়ান কনস্টিটিউশনে নেই। এতগুলি ফেডারেল স্ট্রাকচার বা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, ফিচার্স আমরা দেখতে পাই, কিন্তু প্রকৃত অর্থে আমাদের ভারত রাষ্ট্র আধা যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির বা ফেডারেল উইথ ইউনিটারি ফিচার্স। কারণ এগুলো দেখলাম, কিন্তু বেশ কিছু এরকম ফিচার্স রয়েছে যেটা কিন্তু ওই যে এককেন্দ্রিক বা কেন্দ্র প্রবণতার দিকে নির্দেশ করে। সেটা কি? দেখো, এমার্জেন্সি প্রভিশন, 3 রকমের যে এমার্জেন্সি প্রভিশন রয়েছে, সেটাও কিন্তু কেন্দ্র সরকারই কেবলমাত্র পারে ইমপ্লিমেন্ট করতে, রাষ্ট্রপতি করে থাকেন। তারপরে গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট, সেটাতেও কিন্তু রাজ্যের কোনো রকম কোনো হাত নেই, কেন্দ্র সরকারের ক্ষমতাটা বেশি। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কেবলমাত্র কেন্দ্রীয় পার্লামেন্টই করতে পারে। তারপরে এই যে যদি আমরা তালিকাটা দেখি, তাহলে কেন্দ্র তালিকায় 100টা টপিক, মানে কেন্দ্র তালিকায় যে বিষয়ের সম্ভার এতটা বেশি, সেক্ষেত্রেও কিন্তু কেন্দ্র প্রবণতাটাকে নির্দেশ করে। এই এতগুলি ফিচার্স দেখে আমরা বলতে পারি যে আমাদের রাষ্ট্র ফেডারেল উইথ ইউনিটারি ফিচার্স বা কোয়াসি ফেডারেল আমরা বলতে পারি। তাহলে এই যে ফেডারেল সিস্টেম যে বৈশিষ্ট্যটা, সেটা সম্পর্কে আমরা এই কথাগুলি কিন্তু প্রপারলি, আমি একটু সরে গেলাম, তোমরা একটু নিজেরা লিখে নাও এখান থেকে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এই হলো মূলত আমরা জানলাম ফেডারেল যে পয়েন্টটা, সেটা সম্পর্কে। এরপরে আমরা যে বিষয়টা জানি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। তোমরা সবাই মোটামুটি ইন্ডিয়ান কনস্টিটিউশন যারা প্রথম থেকে শুরু করেছো তাদের একটু অসুবিধে। ভারতবর্ষের সংবিধানে এই যে সংবিধান প্রবর্তনের সময় 7 রকমের ফান্ডামেন্টাল রাইটস ছিল, এবং সেখানে সবথেকে বেশি সমস্যা সম্পত্তির অধিকার নিয়ে দেখা দিয়েছে, এবং পরবর্তীতে সম্পত্তির অধিকার বাদ দিয়ে দেওয়া হয় 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, এবং সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে সেই অধিকারটিকে 300A ধারায় একটা সাধারণ যে আইনগত অধিকার, সেই অধিকারে করে রেখে দেওয়া হয় ওখানে। তাহলে এখন 6 প্রকারের যে ফান্ডামেন্টাল রাইট রয়েছে, সেই ফান্ডামেন্টাল রাইট
আমরা প্রথমটাই যদি বলি রাইট টু ইকুয়ালিটি, তারপরে রাইট টু ফ্রিডম, দেন রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, তারপরে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, আর আরেকটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। বাংলায় বলতে সাম্যের অধিকার, তারপরে স্বাধীনতার অধিকার, তারপরে শোষণের বিরুদ্ধে অধিকার, এবং তারপরে ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতিগত অধিকার, আর 6 নম্বর হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানিক অধিকার। এগুলো কত থেকে কত ধারা রয়েছে পরে আমরা আলোচনা করবো। এতগুলি মৌলিক অধিকার নাগরিক ভোগ করে, ঠিক আছে। এবার তার পরের ফিচারটা কি দেখো, সিঙ্গল সিটিজেনশিপ, এক নাগরিকত্ব। ভারতবর্ষে দ্বিনাগরিকত্ব স্বীকৃত হয়নি। আমরা সকল ভারতের যে রাজ্যেই বসবাস বা যে প্রান্তেই বসবাস করি না কেন ভারত ভূখণ্ডে, সকলেই ভারতীয় নাগরিক হিসেবে পরিচিত। কিছু প্রভিশন ছাড়া এই যে ভারতীয় নাগরিক হিসেবে আমরা ভারত ভূখণ্ডের যে কোনো স্থানে চলাফেরা, ঘোরাফেরা, বসবাস, জীবিকা অর্জন এগুলি আমরা করতে পারি। কিছু প্রভিশন অবশ্যই রয়েছে, সেটা ফার্দার আমরা পরে আলোচনা করবো। এইটুকুই আমাদের ফিচার্স হিসেবে এখান থেকে জানলাম। নেক্সট যেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। রাষ্ট্র নাগরিককে কিছু মৌলিক অধিকার দেবে, রাষ্ট্রের প্রতি নাগরিকও কিছু কর্তব্য পালন করবে। এই উদ্দেশ্যেই এই 1976 সালের 42তম সংবিধান সংশোধন অনুসারে এইগুলিকে অ্যাড করা হয়। দেখো, না হলে রাষ্ট্রের প্রতি নাগরিকদের জন্য দায়বদ্ধতা, নাগরিকদের কিছু কর্তব্য যদি না থাকে, তাহলে রাষ্ট্র সামগ্রিকভাবে কিন্তু অগ্রসর হতে পারবে না। রাষ্ট্রের প্রতি যে সম্মান, যে যে বিষয়গুলির প্রতি নাগরিকদের দায়িত্ব কর্তব্য পালন করা উচিত, সেই বিষয়গুলি পালন করলেই রাষ্ট্রে ওই যে একতা, অখণ্ডতা, এই যে আমরা বলছি ভ্রাতৃত্ববোধ, এই বিষয়গুলি বজায় থাকবে। এবং এইগুলি নিয়ে 11টা এরকম ফান্ডামেন্টাল ডিউটিস নাগরিকদের ওপরে, নাগরিকদের জন্য দাবি করা হয়েছে সংবিধানের পক্ষ থেকে। এবং সেটা সংবিধান প্রবর্তনের সময় ছিল না, মনে রাখবে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই কর্তব্যগুলি বা ফান্ডামেন্টাল ডিউটিস যোগ করা হয়। তো এবং এবার 11টা পরে পড়বো আমরা, যখন ডিটেলসে পড়বো। নেক্সট যে ফিচার্সটা পড়ছি সেটা হচ্ছে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অ্যান্ড স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার নির্দেশসমূহ। কনস্টিটিউশন যারা রাষ্ট্র পরিচালনা করবে, সরকার পরিচালনা করবে, অর্থাৎ রাষ্ট্রকে কিছু নির্দেশাবলী, যার মাধ্যমে রাষ্ট্র জনকল্যাণকামী রাষ্ট্রে পরিণত হবে, সকল রকমের যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বৈষম্য দূর করে সকল নাগরিকের সামগ্রিক উন্নতিতে সচেষ্ট হবে, এই রকম কিছু নির্দেশাবলী রাষ্ট্রকে কনস্টিটিউশন দিয়েছে, সেগুলি হচ্ছে ডিপিএসপি, ঠিক আছে। অর্থাৎ রাষ্ট্র বলতে যারা সরকার পরিচালনা করবে। আর এটা কিন্তু কোনো কোর্ট দ্বারা জাস্টিফায়েবল নয়। ফান্ডামেন্টাল ডিউটিসও কিন্তু আলটিমেটলি কোর্ট দ্বারা জাস্টিফায়েবল নয়, যেটা আমরা ফান্ডামেন্টাল রাইট বলেছি, নাগরিক যেতে পারে সুপ্রিম কোর্টে। ডিপিএসপি কি রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হচ্ছে, রাষ্ট্র এই অনুযায়ী কাজ করবে, রাষ্ট্রকে জনকল্যাণকামী হিসেবে তৈরি করতে সচেষ্ট থাকবে সব সময়। তার মানে এই নয় যে একই সঙ্গে সবাইকে সমানভাবে করা জরুরি, সেটা রাষ্ট্র, তার তো নিজের লক্ষ্যই রয়েছে। আমরা সবাই জানি যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে বৈষম্য, সেই বৈষম্যটা দূরীকরণ করতে কোথায় কতটা কি হেল্প করতে হবে, সেটা রাষ্ট্র নিজে সিদ্ধান্ত নিয়ে নেবে। আর এর জন্য আমরা কিন্তু আবার, আমাকে এইবারই এখনই কেন বিহারকে এই সুযোগ সুবিধাগুলি কেন্দ্র সরকার এবার দিল, আমাদেরকে কেন দিল না, এটা দাবি করতে পারি, আন্দোলন করতে পারি, কিন্তু কোর্টে যেতে পারবো না, ঠিক আছে। তো এই বিষয়টা ডিপিএসপি সম্পর্কে আমাদেরকে একটু মনে রাখতে হবে। পরের যে ফিচার্সটা আমরা পড়ছি সেটা হচ্ছে জুডিশিয়ারির যে ইন্ডিপেন্ডেন্সি, বিচার বিভাগীয় স্বাধীনতা। দেখো, বিচার বিভাগীয় স্বাধীনতা বলতে এখানে যে আইন বিভাগ আর শাসন বিভাগ যেমন একে অপরের সঙ্গে পরিপূরক, এখানে কিন্তু তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রথম কথা, জুডিশিয়ারি যেখানে সংবিধানের রক্ষাকর্তা, সেখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই। এমনকি সুপ্রিম কোর্টের যে বিচারক নিয়োগ, সেটাও কিন্তু কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই। এবং একই সঙ্গে সুপ্রিম কোর্ট যে অন্যান্য কর্মচারী নিয়োগ করে, সেই কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিজেই নিয়োগ করে থাকে। অতএব এখানে সমস্ত যে প্রেসিডেন্ট নিয়োগ করে, কিন্তু তা সত্ত্বেও এখানে কিন্তু ওই রকমের যে রাজনৈতিক যে বিষয়াদি, সেগুলি কিন্তু এখানে নেই। তো এই গেল হচ্ছে প্রপার প্রসেসেই নিয়োগ হয়, ফাইনালি অ্যাপয়েন্টমেন্টটা করে থাকেন প্রেসিডেন্ট। তো এবার পরেরটা যেটা যাচ্ছে এমার্জেন্সি প্রভিশন, খুবই গুরুত্বপূর্ণ। এই যে এমার্জেন্সি প্রভিশন, 3 ধরনের যে জরুরি অবস্থা সেটা ভারত ভূখণ্ডে জারি হয়। জাতীয় জরুরি অবস্থা আর্টিকেল 350
2 অনুসারে, রাজ্য জরুরি যেটাকে প্রেসিডেন্ট রুল বলি আমরা সেটা 356 অনুসারে, আর অর্থনৈতিক জরুরি অবস্থা সেটা 360 আর্টিকেল এই ইন্ডিয়ান কনস্টিটিউশনে 360তে বলা রয়েছে। তাহলে এখানে জাতীয় জরুরি অবস্থা রাষ্ট্রপতি ভারত ভূখণ্ডের সবখানেই প্রয়োজনে, আবার কোনো একটা নির্দিষ্ট অংশে জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে। কোন কোন সিচুয়েশনে? এক্সটার্নাল অ্যাগ্রেশন, একই সঙ্গে ওয়ার কোনো আদার্স কান্ট্রির সঙ্গে, এবং তার সঙ্গে যদি আর্মড রিবিলিয়ন হয় রাষ্ট্রের মধ্যে, এইরকম পরিস্থিতি তৈরি হলে পরে তাহলে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। রাজ্য জরুরি অবস্থা যেটাকে প্রেসিডেন্ট রুল বলি, রাজ্যের যে কনস্টিটিউশনাল মেকানিজম সেইটা যদি ফেইলিওর হয়, অর্থাৎ সংবিধান অনুযায়ী যে শাসন ব্যবস্থা চলা দরকার সেটা যদি না চলে, তখন রাষ্ট্রপতি এই যে জারি করেন, তবে সেটা রাজ্যপালের থ্রু, রাজ্যপাল সেটাকে ঘোষণা করে দেন তাহলে রাষ্ট্রপতির হয়ে। 3 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি অর্থনৈতিক যে জরুরি অবস্থা সেটাকেও ঘোষণা করেন আর্টিকেল 360 অনুসারে, যদি ফিনান্সিয়াল স্টেবিলিটিতে একটা কোনো থ্রেট তৈরি হয় ভারত ভূখণ্ডের মধ্যে, এইরকম পরিস্থিতিতে। এগুলো নিয়ে ডিটেলসে পরে আলোচনা হবে, কারণ প্রত্যেকটা একটা বড় আলোচনার বিষয়। আমরা আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফিচার পড়ছি, গোটা ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে কিন্তু পড়তে বসিনি, এগুলোকে নিয়ে পরবর্তীতে আলোচনাগুলি অটোমেটিক্যালি চলে আসবে। শেষটা যেটা হচ্ছে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। এই যে আমরা রাজনৈতিক অধিকার বা রাজনৈতিক বৈষম্যটা দূরীকরণ করার প্রতিফলন আমরা কিন্তু দেখতে পাই এর মাধ্যমে। অর্থাৎ এই যে গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা যাদের দ্বারা শাসিত হব, যাদেরকে প্রতিনিধি নির্বাচন করছি, সেই প্রতিনিধি আমাদের নাগরিকদের দ্বারাই নির্বাচিত হচ্ছেন, এবং সেখানে এই যে 18 বছর বয়স হলে পরে সকল কিছুর ঊর্ধ্বে, অর্থাৎ জাত পাত, নারী পুরুষ ইত্যাদি সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে সকলেই ভোট অধিকার প্রয়োগ করবেন। তো সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, এটা আগে তো 21 বছর বয়স ছিল, পরে সেটা কমিয়ে গিয়ে 18 করা হয়, এবং ফার্দার এর ডিটেলসটা পরবর্তীতে আমরা যখন নির্বাচনী ব্যবস্থা পড়বো সেখানে পাবো। তাহলে এই অর্থ হচ্ছে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, সকলেই ভোটের অধিকার ভোগ করবেন, এবং সেখানে নারী পুরুষ জাত পাত ধর্ম ইত্যাদি ঊর্ধ্বে গিয়ে। অর্থাৎ এখানে এরকম নয় যে শুধু এই বর্গের মানুষ ভোট দিতে পারবে, শুধুমাত্র আম্বানি আদানি ভোট দিতে পারবে, না হলে হবে বাকিরা ভোট দিতে পারবে না, মুচি মেথর বলে ভোট দিতে পারবে না, এরকম কোনো বিষয় নেই, কারণ রাষ্ট্রের কাছে সকলে নাগরিক সমান। তো এই হলো ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে মূল ফিচার্স, সেই ফিচার্সগুলি, এছাড়া আরও কিছু ফিচার্স রয়েছে, সেগুলি আমরা অটোমেটিক্যালি আস্তে আস্তে ধীরে ধীরে পরবর্তী আলোচনাগুলি যখন করব তখন পেয়ে যাব আমরা। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।